20 নম্বরের একটা প্রশ্ন দিয়েছে। তো আশা করছি আমার উত্তরগুলো লিখলে তোমরা পরীক্ষাতে 20-র মধ্যে 20 পেয়ে যাবে এবং টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো 1-এর দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1-এর 1 বলছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি ট্রপোস্ফিয়ার। তো সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। তারপর 1-এর 2 বলছে যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো লু, আদি, চিনুক নাকি খামশিন। তো তুষার ভক্ষক বলা হয় হচ্ছে চিনুককে। তারপর 1-এর 3 বলছে উপক্রান্তি উচ্চচাপ বলয় অবস্থান করে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নাকি 70 থেকে 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। তো উপক্রান্তি উচ্চচাপ বলয় অবস্থান করে হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। তারপরে 2-এর 1 বলছে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। তো 2-এর 1-এর 1 বলছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে, এটি ভুল। 2-এর 1-এর 2 বলছে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়, এটাও ভুল। তারপর এটা বলছে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, এটা ঠিক। নেক্সট বলছে 2-এর 2 একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2-এর 2-এর 1-একটা বলছে একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তো উত্তর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমষ্ণ রেখা, অর্থাৎ সব জায়গায় সমান উষ্ণতা। তারপরে 2-এর 2-টা বলছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? আমরা সকলে জানি যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। তাহলে যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় তা হলো ব্যারোমিটার। তারপরে 3-এরগুলো বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 বলছে কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না? তো উত্তর অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে, কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠান্ডা হয়, তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে অধঃক্ষেপণ নয়। এরপরে 3-এর 2-টা বলছে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। তো উত্তর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো, এক হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতিটি ঋতুই আগমন অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। তারপর 2-টা বলছে হিমবাহের মাত্রার অতিরিক্ত গরম। তো ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশালাকৃতি বরফের চাদর, আইস শিট সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে এবং এদের আয়তন হ্রাস পাচ্ছে, যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহ। তারপর একটা 4-টা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো কিভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে? উত্তর সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সরাসরিভাবে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, পরে ওই উত্তপ্ত বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে ওপরের বায়ুস্তরে সঞ্চারিত হয়। তাই নিচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। সাধারণত প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। একে উষ্ণতা হ্রাসের গড় বা
ল্যাপস রেট অফ টেম্পারেচার বলে। এই কারণেই একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চ স্থান অপেক্ষাকৃত শীতল হয়। উদাহরণ হচ্ছে, বেশি উচ্চতার জন্যই প্রায় নিরক্ষরেখা বরাবর অবস্থিত হওয়া সত্ত্বেও কেনিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতের উপর সারা বছর বরফ জমে থাকে। এই কারণেই শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং এবং দিল্লি অপেক্ষা সিমলার তাপমাত্রা সারা বছর কম। এরপরে 5টা বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো প্রতিটি যে স্তর আছে তার কিন্তু বিবরণ দিতে হবে। তো উত্তরটা সাপেক্ষে একটু বড়ই হবে। তো উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। তো এই ছবিটা প্রথমে এঁকে দেবে সুন্দর করে, ঠিক আছে। প্রতিটি টপিক নিয়ে আলোচনা করতে হবে। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো হাইটগুলো দেওয়া আছে, তো সুন্দর করে ছবিটা তোমরা আঁকবে, খুবই সহজ একটা ছবি। তারপরে প্রথম যে টপোস্ফিয়ার সেটা সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর পেজটা চলে গেছে। তো টপোস্ফিয়ার প্রথমে আমরা আলোচনা করব। তো দেখে নাও টপোস্ফিয়ার। তো এক আছে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুমণ্ডল স্তরকে ঘনমণ্ডল বা টপোস্ফিয়ার বলে। মেরু অঞ্চলে এর উচ্চতা প্রায় 8 কিমি। বায়ুমণ্ডলের এর স্তরে আরও আমরা বাস করি। আর 2 হচ্ছে এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি থাকে। এই জন্য স্তরে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলি ঘটতে দেখা যায়। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 75% হচ্ছে গ্যাসীয় পদার্থ এই স্তরেই থাকায় এখানে বায়ুর ঘনত্ব ও বায়ুচাপ সব থেকে বেশি হয়। টপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিমি পর্যন্ত অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি কিছুই হয় না বলে একে টপোপজ বলে। পজ কথার অর্থ কিন্তু থামা, ঠিক আছে। এরপরে চলে যাবো 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 1 নম্বর যেটা হচ্ছে টপোস্ফিয়ারের ওপরে 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলও বলা হয় একে। 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না, এই জন্য কিন্তু বলা হয় শান্তমণ্ডল। তারপরে 3 হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত দেখা যায় না বলে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 55 কিমি ঊর্ধ্বে স্ট্র্যাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ারের সীমারেখা স্ট্র্যাটোপজ নামে পরিচিত। তারপরে 3টা হচ্ছে মেসোস্ফিয়ার। তো 1 হচ্ছে স্ট্র্যাটোপজের উপরের স্তরে ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতাযুক্ত স্থান পর্যন্ত যে অংশের উষ্ণতা কমতে থাকে তাকে মেসোস্ফিয়ার বলে। 2 হচ্ছে এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে, দাঁড়িটা হবে না, তো কম বেশি মাইনাস চলে যায়, -93 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 3 হচ্ছে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। আর 4 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ প্রান্তে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের সীমারেখা মেসোপজ নামে পরিচিত। এরপর হচ্ছে আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ারটা দেখে নাও। তো মেসোস্পজের পর 500 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরের বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। তড়িযুক্ত কণা ও আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। মেরুজ্যোতি বা মেরু প্রভা এই স্তরেই দেখা যায়। এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠে সৃষ্ট বেতার তরঙ্গগুলি এই আয়নোস্ফিয়ারে প্রবাহিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেতার সংযোগ রক্ষা করা যায়। ওকে, এরপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। তো আয়নমণ্ডলের উপরের দিকে 600 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ুমণ্ডলকে বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার বলে। এই স্তরে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। আর 2 হচ্ছে এখানে বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থায় থাকে। আর 3 হচ্ছে এক্সোস্ফিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে গিয়েছে। তার 6 হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো বহির্মণ্ডলের উপরে 1500 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত প্রায় বায়ুশূন্য অঞ্চলটিকে চৌম্বকমণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমণ্ডলকে বেন্টন করে একটি প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র আছে। ওকে, এই হয়ে গেল আমাদের ক্লাস 10-এর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর। তো লাস্ট প্রশ্নটা একটু বড়ই হলো কারণ এটা 5 নম্বরের প্রশ্ন। তো তোমরা চেষ্টা করবে সুন্দর করে উত্তরগুলো লেখার, তাহলে আশা করছি তোমরা ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে।